জীবনে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড বেঁচে থাকার যে কঠিন লড়াই, এই লড়াইটা প্রত্যেকটা মানুষকেই কিন্তু করতে হচ্ছে। প্রতিদিন মানুষ কিন্তু বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য যে কঠিন সংগ্রাম চালাচ্ছে, সেটা কিন্তু সে নিজে প্রতি মুহূর্তে বুঝতে পারছে। পরিবার কিছুটা তার স্যাক্রিফাইস করে তার জন্য হয়তো, কিন্তু প্রতিদিন যে লড়াইয়ের পথ যে কতটা কঠিন, যারা বিশেষ করে স্বাবলম্বী হয়ে গেছে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, জীবনে প্রতিদিন এইভাবে লড়াই করতে করতে মানুষ কিন্তু হাঁপিয়ে উঠেছে। ভয়ানকভাবে এই যে জীবন, আমাদের প্রতিটা দিন একটার পর একটা দিন যাচ্ছে, আবার একটা নতুন দিন উঠছে। সেটা তো স্বাভাবিক পরিবেশের সাথে, সূর্য ওঠা, সূর্য অস্ত যাওয়া, তারপরে আবার নতুন করে সূর্য ওঠা। পরের দিনে যে কি হবে, বা আপনি যখন ভাবছেন যে আজকের দিনটা বোধহয় ভীষণ ভালো হবে, যে সকল ব্যক্তি ভালো আছে, যে সকল ব্যক্তিরা ভালোভাবে তাদের জীবন ধারণ, জীবিকা চালাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, এবং যারা ধীর স্থির গতিতে চলছে, তারা কিন্তু ভালো থাকতে পারে। আপনার মন হচ্ছে ভীষণ চঞ্চল যদি হয়ে ওঠে, আপনি যদি কিছু পাওয়ার জন্য বা আপনার অর্থনৈতিক দিক যদি স্ট্রং করতে হয়, তখন আপনাকে বিভিন্ন দিকে আপনাকে কিন্তু ইনভেস্ট বলুন বা ব্যবসায়িক ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে আপনাকে কিন্তু মনোযোগ দিতে হচ্ছে। মন তখন হচ্ছে চঞ্চল। যদি কোনো ব্যবসায়ী হয়, সে ভাবছে কখন খরিদ্দার আসবে, আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি সেটা কখন বিক্রি হবে এবং বেশি করে মুনাফা করব। সে যে ব্যবসায়ী হোক, সে প্রমোটার হোক, সে মিষ্টির দোকান হোক, মুদিখানার দোকান হোক, যে গায়ক আছে সে ভাবছে আমার যদি কেউ ডাকে স্টেজ প্রোগ্রাম, তার ক্ষেত্রেও একই, যে ড্রাম বাজাচ্ছে, ইলেকট্রিশিয়ান হতে পারে, মিষ্টির দোকান হতে পারে, জামা কাপড়ের দোকান হতে পারে, বা যাদের ইট বালি সিমেন্টের বিজনেস আছে, এই বর্ষাকালে তারা ভাবছে এই রে বর্ষায় বোধহয় সিমেন্টটা বসে গেল, আমার কত ক্ষতি হয়ে গেল। তা মানুষের মন এক একজনকার এক একটা সময়, এক একটা সেকেন্ডের উপর নির্ভর করছে। তার মনটা খারাপ কি মনটা ভালো, কোন দিকে সে যাবে, সে নিজেও ঠিক করতে পারে না। এত কোটি মানুষ আছে আমাদের দেশে, তার মধ্যে প্রায় 75% মানুষের অনেক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে চলতে হয়। কিছু বাচ্চা আছে যারা ছোট, তারা বোঝে না, তারা বাবা মায়ের ওপরে যতটুকু বলার তারা কাজ করছে। প্রত্যেক দিন, প্রতি মুহূর্ত তারা কিন্তু কোনো না কোনো কাজ করে চলেছে, কিন্তু বাবা মাকেই শুধু বলছে যে আমি এটা খাবো বা ওই খেলনাটা এনে দাও। এইভাবেই তাদের জীবন চলছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। বাচ্চাদের ক্ষেত্রে তাদের যে আয় বা তাদের যে অর্থনৈতিক চিন্তাভাবনা কিছু সংখ্যক ছেলেমেয়েদের মধ্যে নেই, কিছু সংখ্যক ছেলেমেয়েদের মধ্যে থাকতে পারে, কারণ ওদেরও তো বয়স বাড়ছে, হয়তো 10-12 হচ্ছে, তারাও ভাবছে বোধহয় বাবাকে সাহায্য করি। অনেকের হয়তো বাবা মা হয়তো নেই, প্যারেন্টস কোনো ক্রমে হয়তো হারিয়ে গেছে পৃথিবী থেকে, তাদের আবার দায়িত্ব থাকে তাদের ভাই বোনেদের ওপরে। মানে এই যে কঠিন সময়ের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, মানে যে জীবিত আছে তার জন্য যে কতটা লড়াই, কতটা সংগ্রাম করতে হয়, কতটা ভয়ানকভাবে তাকে চলতে হয়, প্রতিটা পদক্ষেপ তাকে ফেলতে হয়। এতটাই ভয়ানক যে কখন কোন সময়টা তার জন্য যে ভালো এবং কোন সময়টা তার জন্য যে খারাপ, সেটা কিন্তু সে ঠিক করবে না আপনার আশেপাশের যে
প্রতিবেশী বা আপনি যেখানে কাজ করেন তারা ঠিক করবে। আপনাকে অন্যের ওপরে কিন্তু নির্ভর করে চলতে হয় প্রতিদিন প্রতিনিয়ত। আপনি হয়তো সঠিক পথেই যাচ্ছেন, যদি কোনো একটা ব্যক্তির হয়তো ভুল কারণের জন্য বা তার হয়তো কোনো রকম হয়তো তাড়াহুড়োর জন্য সে হয়তো রাস্তা দিয়ে হয়তো গাড়ি চালাচ্ছে, আপনি হয়তো একটু অন্যমনস্ক বা একটু চিন্তা করতে করতে যাচ্ছেন, যদি একটু না দেখে চলেন তাহলে ভয়ানকভাবে একটা কিছু অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায়, তাহলে আপনার ভাবনা চিন্তার সাথে আপনার পরিবেশের যে ভাবনা চিন্তা একেবারেই ম্যাচ করছে না। তাহলে আপনি ভয়ানকভাবে পিছিয়ে পড়ছেন প্রতিদিন প্রতিনিয়ত। যে ব্যক্তিটা রোজই রাস্তা পার হচ্ছে, হঠাৎই কোনো একটা কারণে যদি তার কিছু ঘটে যায়, তখন আপনাদের মধ্যেই কোনো কোনো ব্যক্তি হয়তো বলছেন যে এ তো রোজই রাস্তা পারাপারি হয়, আজকে এর কী করে ভুল হলো। এটা হচ্ছে সময় ক্ষণের ব্যাপার আছে, তার মন অন্যদিকে কাজ করছিল, সেই কারণের জন্য এই বিষয়গুলো দেখবেন ঘটে থাকে। তা ভয়ানকভাবে আমাদের এই জগৎ, এই পৃথিবী, আপনি যতদিন এই পৃথিবীতে আছেন ততদিন আপনার সাথে এইভাবেই এই ছোট ছোট পদক্ষেপ মিলিয়েই আজকে আপনার বয়সটা কোনো কোনো ব্যক্তির 50, কোনো কোনো ব্যক্তির 60, 70, 80, 90ও হতে পারে। এই সবগুলোকে মিলিয়ে যেদিনকে শেষ হয়ে যাচ্ছে সেদিনকেই তার জীবনের ইতিকথা একটা দাগ সরলরেখায় চলে আসছে। আর তার বাইরে সে হয়তো অনেকে ভাবতে পারে যে ভূত বা প্রেত বা তার সাথে কথা বলা যায়, সে এক প্রকার তার আত্মা বেঁচে আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু যতক্ষণ সে জীবিত আছে ততক্ষণ তাকে একবার উঁচু নিচু, হয়তো কোনো কোনো মানুষের হয়তো ব্লিংটা কম বেশি আস্তে আস্তে করে, কোনো মানুষের চিন্তাভাবনা দেখবেন এরকম লাফালাফি করছে সারাদিন ধরে, একবার ব্যবসায়িক দিক, একবার পরিবারের দিক, একবার জীবন, একবার আপনার ট্রাভেলিং, একবার ভ্রমণ, এই হচ্ছে আপনার মনও চঞ্চল, আপনিও চঞ্চল, একবার ওই ওপর নিচ ক্যান্ডেলের মতো, যারা শেয়ার মার্কেটের সম্বন্ধে জানেন, ক্যান্ডেলের মতো একবার ওপরে, একবার লাল দাগ ক্যান্ডেল, একবার সবুজ ক্যান্ডেল, এইভাবেই চলছে। সবাই ভাবছে বোধহয় আমি ওপরে উঠব, ওপরে উঠতে গিয়ে হয়তো একদিন উঠে গেল প্রথম দিনে, কিন্তু শেষের দিনে বা তার পরের দিনে কোনো একটা ভুল কারণের জন্য স্টেপ ভুল হয়ে গেল, সিঁড়ি থেকে যদি স্লিপ খেয়ে পড়ে যায়, যেমন মানুষ পড়ে যায় ঠিক তেমনই একদম মানুষের লাইফস্টাইল, জীবন জীবিকা যে যেখানে আছে, সে যদি খুব দুরন্তপনা হয়, সে যদি তার মনটাকে একটা স্থির জায়গার মধ্যে যদি না বদ্ধ করে রাখতে পারে, এই নয় যে সে কখনো চিন্তা করবে না, এই নয় সে কখনো উচ্চাকাঙ্ক্ষী হবে না, যে ব্যবসা বাড়াবে না বা চাকরির ক্ষেত্রে আরও প্রমোশনের দিকে বা এডুকেশনের দিকে বা যে কোনো দিকে সে বাড়াবে না। সে তার মনকে একটু সংযত করা, যদি এই কারণগুলো যদি না করা যায়, তাহলে কিন্তু অনেক সময় হয় কি, যারা না ওপরে উঠে গেছে তো উঠে গেছে, তাকে তো আমরা দেখতে পাচ্ছি, আর যে পড়ে গেছে বা পড়ে যাবে সে, তাকে আমরা চিনতে পারছি না, বুঝতে পারছি না, তাকে তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছি না। সেই তাদের কথা বলছি, যে ভয়ঙ্কর রকমভাবে মানুষ এই জীবনে সব কিছুই হয়তো পেতে চায়, কিন্তু সব কিছুই সে পাবে না, সেটা তাকে কে বোঝাবে, তাকে কে বলে দেবে। জগতে সব কিছু পাওয়ার ইচ্ছে অনেকের থাকতে পারে, অনেকে হয়তো, কিছু মানুষ হয়তো 50% বা 40% বা 2% পর্যন্ত হয়তো এগিয়ে গেছে, কিন্তু যারা ওই পর্যায়ে পৌঁছানোর জন্য আপনার পাশের বাড়ির হোক বা আপনার হয়তো টিভিতে যাকে দেখেন বা ইউটিউবে যাকে দেখছেন, তাকে দেখে হয়তো আপনি হয়তো আপনার মনের শক্তি হয়তো বেড়ে যেতে পারে, কিন্তু তার পিছনে যে কতটা পরিশ্রম ছিল সেই ব্যক্তিটা, সে হয়তো টেনিস খেলতে পারে, ক্রিকেটার প্লেয়ার হতে পারে, ফুটবলার হতে পারে, কিন্তু তার পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখলে বুঝতে পারবেন সে কতটা দক্ষতার সাথে লড়াই করে ছোট থেকে ওপরে উঠেছে।
কতটা তার মধ্যে মনোযোগ ব্যাপারটা ছিল। আমার মনোযোগ যদি না থাকে, আমার যদি ইচ্ছে যদি না থাকে, আর আমার যদি একটা পাওয়ার ও ইচ্ছে, মানে যেটা এম বলে মনে করা হয়, লক্ষ্য, সেইটা যদি না থাকে, তাহলে কিন্তু মানুষ প্রতিদিন জগতে এইভাবেই প্রতিদিন একবার কেউ উঠছে, মানে সবাইকে মিলে একটা প্যারালালি একটা গ্রাফ তৈরি করছি, মানে কিছু মানুষ ওপরে উঠছে, কিছু মানুষ নিচে নেমে আসছে, আবার উঠছে, আবার নামছে, আবার এই যে যুদ্ধ হচ্ছে, সেই কারণের জন্য প্রতিটা দেশের মানুষের কথা বলছি এবারে, মানে পৃথিবীর যুদ্ধ চলছে। আমেরিকা ইরানের যুদ্ধ চলছে, যুদ্ধ থেমে গিয়েছিল, আবার যুদ্ধ শুরু হয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। কে তার দায়িত্বটা নিজের হাতে নিতে চাইছে, মানে আমি ওখানকার সেরা সুপার পাওয়ার। তা এই যে যুদ্ধ, আমেরিকা এদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, এই যে যুদ্ধের প্রভাবগুলো সারা পৃথিবীতে, বিশেষ করে আমেরিকা এবং ইরানের যুদ্ধ ইসরায়েলের সাথে, এইগুলো তো হচ্ছে। তা এই যুদ্ধের প্রভাবটা সম্পূর্ণরূপে সারা পৃথিবীর ভারসাম্যকে একদম শেষ করে দিয়েছে। সেখানকার পরিকাঠামো, অর্থনৈতিকভাবে, এমনকি আপনার হেঁসেলে পর্যন্ত এর প্রভাব পড়েছে। এই যে ভয়ানকভাবে এর প্রভাব আপনার দেশে, আপনার প্রত্যেকটা মানুষকে কিন্তু সরলরেখায় চলছিল, প্যারালালি একটু এরকম এরকম করে চলে, তো সারা পৃথিবীকে এবার এরকম এরকম ক্যান্ডেলের ভয়ানকভাবে। এই 2-4 দিন আগে বা 5 দিন আগে একটা প্যারালাল জায়গায় চলে এসেছিলো, সমান্তরাল জায়গায় প্রায় সারা পৃথিবী চলে এসেছিলো, প্রায় ভেবেছে এবার যুদ্ধ থেমে গেছে। হঠাৎ করেই ব্লিঙ্ক করে ওপরে উঠে গেল, হঠাৎ করে নেমে গেল, এরম মনে হচ্ছে নেমেই গেছে। কারণ অর্থনৈতিক দিক এবং সারা পৃথিবীতে তেল এবং ক্রুড অয়েলের ওপর নির্ভরশীল, তো গ্যাস এইসবের ওপর নির্ভরশীল। সেই কারণের জন্য সমগ্র পৃথিবী আজকে পুরো গ্রাফ আপ ডাউন করতে করতে নিচের দিকে, তলানির দিকে চলে আসছে এবারে। এবং মানুষ বুঝতে পারছে যে এবার আমাদের জীবন জীবিকা যতই যাই থাকুক না কেন, এবার বেঁচে থাকার, টিকে থাকার লড়াই পৃথিবীতে এবারে হয়তো এমন একটা দুর্যোগ আসছে, হয়তো চলেছে, আর আপনার আমার হাতে নেই। কারণ যুদ্ধের পরিস্থিতি এতটাই ভয়ানক হচ্ছে যে নেচারের ওপর কিন্তু এর প্রভাব পড়বে। গাছপালা, পশু পাখি ভারসাম্যটা হারাবে, এনভায়রনমেন্ট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, ইনফ্রাস্ট্রাকচারটা পুরো একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, পরিকাঠামোকে আমরা ধরে রাখতে পারবো না। তা জগতে বেঁচে থাকতে গেলে যে ভয়ঙ্কর রকমভাবে এবার আমাদের অন্যের উপর নির্ভর করতে হচ্ছে। আপনি ভাবছেন যে আপনার বাড়িতে অনেকটা জমি আছে, গাছপালা আছে, বড় বড় গাছপালা আছে, আপনি সুন্দরভাবে অক্সিজেন নেবেন, সুন্দরভাবে বাঁচার জন্য লড়াই করবেন। মানে লড়াই করাটা আবার অন্যরকম, তাকে টিকে থাকার লড়াই। তাকে তো জমি জায়গা গাছপালাগুলোকে, পরিবেশের প্রত্যেকটা মানুষের থেকে তো লড়াই করাতে হয়, যে অমুক গাছের ডালটা বাইরে বেরিয়ে যাচ্ছে, বা জমিটা হয়তো নিয়ে নেওয়ার জন্য অনেকে হয়তো আপনার ওপর জোর জুলুম করছে, সেই বিষয়ে লড়াই বলছি। তা সেই প্রত্যেকটা মানুষের, যার আছে সেও লড়াই করছে, যার নেই সেও লড়াই করছে। আর যে কোনো বিষয় নিয়েই হয়তো চিন্তা করে না, শুধু খাবো, পরবো, ঘুমোবো, তারা হচ্ছে ধীর গতিতে, বা যারা বয়স্ক আছে, যারা রিটায়ার্ড পার্সন ব্যক্তি আছে, তারা কিন্তু এই বিষয়টাকে তারা কিন্তু অ্যাচিভ করে ফেলেছে, যে আমার ব্যাংকে হয়তো 3 লাখ কি 4 লাখ টাকা আছে, এইটাই সুদসহ করে সে হয়তো 2,000 কি 4,000 টাকা পাচ্ছে, অ্যাপ্রক্স বলছি, 5,000 পাচ্ছে অ্যাপ্রক্স ধরে নিলাম। তা এই যে তার ওই টাকাটার উপর নির্ভর করছে। আর আমরা হয়তো অনেক ব্যক্তি আছে, ওই যে 2 আর 4,000 টাকাই থাকুক না কেন, 10 লাখ টাকাই, সরি ভুল বললাম, লাখ টাকার কথা হবে, বয়স্ক লোকটার 4 লাখ টাকার কথা। আর যদি আপনার কাছে সেই 4 লাখ টাকা থাকে, তাহলে সেই 4 লাখ টাকাটাকে আমরা কি করি,
পরবর্তী সময়ে জীবনে বেঁচে থাকার জন্য, যে আজ থেকে 10 বছর পরে বা ভবিষ্যতের জন্য আমরা ভাবছি তাকে ডেভেলপ করব। ব্যবসায় খাটাচ্ছে যারা, সত্যি নির্দিষ্টভাবে ব্যবসায় যারা টাকাটাকে খাটাচ্ছে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, তারা কিন্তু কিছু, এর মধ্যেও কিছু শ্রেণীর মানুষ আছে উত্তীর্ণ হবে, পাশ করবে বা ব্যবসাটাকে আরও বাড়াতে পারবে। যদি তার কোনো পরিবারের কোনো অসুস্থতা বা কোনো রকম খারাপ কোনো রকমের ঘটনা যদি না ঘটে থাকে, তাহলে কিন্তু উঠতে থাকবে। কিন্তু এর মধ্যেও তো কিছু মানুষ আছে যে হয়তো ব্যবসা বাড়াতে যাচ্ছে, পরিবারের কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে বা পরিবার কোনো রকমভাবে দুর্বল আছে, তাকে আবার বাঁচানোর জন্য তাকে কিন্তু কিছু টাকা পয়সা সঞ্চয় থেকে বের করে আনতে হচ্ছে। তখন আবার সে, তার মধ্যেও পার্সেন্টেজের ভাগ কিছু কিছু থাকে, তারাও কিন্তু কিছুটা ভেঙে পড়ে। তা এই যে আমাদের একবার ওঠা একবার পড়া, তা প্রত্যেকটা মানুষের এই জীবনকালে ভয়ানকভাবে তাকে কিন্তু আমরা আমাদের জীবনকে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে নিয়ে যেতে হবে। এটাই আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথ। এবং ইয়ং জেনারেশন যারা সত্যি এই ধরনের কাজ করে বা অনেক বয়স্ক মানুষও করতে পারে, এই যে লড়াইয়ের পথ, এই যে চলার পথ সত্যি কিন্তু কঠিন। প্রতি মুহূর্তে আপনাকে নিঃশ্বাস নিতে যেমন হচ্ছে, প্রতি মুহূর্তে আপনাকে খেতে হচ্ছে, প্রতি সেকেন্ডে আপনাকে মুভমেন্ট চেঞ্জ করতে হচ্ছে। এই মুভমেন্ট চেঞ্জ করা প্রতিটা মুহূর্তে আপনাকে সবসময়, যাকে দেখে হয়তো রাস্তায় আপনি দেখলে হয়তো সে ভালো থাকে বা আপনি ভালো থাকেন, তার দিকে মুখটা তাকিয়ে একবার বলতে হবে হয়তো তুমি ভালো আছো। কেউ হয়তো বললো হরে কৃষ্ণ হরে রাম, কেউ হয়তো বললো ওং কালী বা ওং নমঃ শিবায়, এরকম কিছু বলে, যে হরে কৃষ্ণ বলে, জয় শ্রীরাম বলে, কেউ কেউ মনটাও ভালো থাকে, পরিবেশও ভালো থাকে, বা জয় গীতা বলে ওঠে, জয় গীতা বা জয় নিতাই, এই ধরনের কিছু কথা বলে তারা কিন্তু কেউ ভালো আছে, কেউ আবার দেখানোর জন্য করতে পারে। অনেক সময় অনেক মানুষ আছে আবার ইচ্ছাকৃতভাবে তাকে আবার ভাঙায় আর কি। তা এই যে জগতের মধ্যে আমরা যাচ্ছি প্রতিদিন, আমাদের মনের ওপর কতটা কন্ট্রোল আছে, আমরা মনকে কতটা নিয়ন্ত্রণ করতে পারছি। ইচ্ছাকৃতভাবে অনেকে হয়তো তার এটা করে থাকে, অনেকে আবার যে আমি সবসময় ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব, কিন্তু তার ভেতরটা হয়তো একটু অন্যরকমভাবে তৈরি, বা ভীষণভাবে তার মনটা খারাপ হয়ে গেছে, ভীষণভাবে সে হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বা কেউ ক্ষতি করছে তাকে, সে হয়তো বুঝতে দিচ্ছে না। আবার এমনও হতে পারে সে তার মনটা বুঝতেই পারছে না, অন্য কেউ তার মনটাকে পরিচালনা করছে। এই যে ভয়ঙ্কর রকমভাবে তার জীবন, তার ভেতরের অর্গানকেও সে হয়তো অন্য কেউ চালনা করছে, এমনভাবে চালনা করছে যে ভাবতে পারবেন না। তাকে হয়তো কেউ মেডিসিন দেয়, রাতে হোক বা সকালে হোক, তার হয়তো কোনো প্রপার্টি আছে, সে হয়তো সেই বিষয়টা সে জানেই না, সে হয়তো ভাবছে সে অসুস্থ, তার হয়তো কোনো কাছের মানুষ তাকে হয়তো কোনো মেডিসিন দেয়, রাত্রে হোক সকালে হোক, তাকে হয়তো ধীরে ধীরে শেষ করে। তার হয়তো অনেক সম্পত্তি থাকতে পারে, তার হয়তো দাদু হয়তো অনেক টাকা লিখে দিয়ে গেছে। তা বিভিন্ন রকম মানুষ আছে এই জগতে। আপনারা যারা ভাবছেন যে এই পৃথিবীটা খুব সুন্দর ধীর স্থির গতিতে চলছে, যাদের মধ্যে এই ব্যাপারটা চলছে, এই ব্যাপারটা কিন্তু ঠিক এমনভাবে যে চলছে, সব কিন্তু একটা যেন মুখোশ পড়ে আছে প্রত্যেকটা মানুষ, সবাই এক প্রকার, যে কেউ হয়তো ভালো থাকার মুখোশ, কেউ খারাপ থাকার মুখোশ, কেউ আপনাকে সবসময় হাসি মুখে, যেমন বলছিলাম না, হাসি মুখে প্রতিদিন আপনাকে কিন্তু হাসি মুখে একটা দেখাতে হবে। এবার কোনো একটা দিন হয়তো আপনার মনটা খারাপ, তা আপনি হয়তো পারলেন না, তখন বলছে বাবা লোকটার কত অহংকার হয়ে গেছে হয়তো, বা মহিলাটার বা বাচ্চাটার কত কেমন হয়ে গেছে, এর হয়তো কিছু টাকা পয়সা চলে গেছে, সেই জন্য আমার দিক করে আর হাসলোই না, আমার সাথে কথাই বললো না, হয়তো তার মুখটা, তার মনটা তো সেদিনকে ভালো ছিল না। এই যে প্রতিদিন আমাদের জগতে এইভাবে টিকে থাকতে হবে, লড়াই করতে হবে, এটা যে কতটা এক প্রকার সত্যি কঠিন। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিনই আপনাকে এটা করে যেতে হবে। এটা এই জীবনের একটা ভয়ঙ্কর বাস্তব একটা জীবন, যে
আমরা সবসময় চাইছি একটু ভালো থাকার, একটু সুস্থ থাকার, হয়তো অন্য মানুষকে বা নেচারকে বা প্রাণীকে রক্ষা করার জন্য অনেকে লড়াই করছে, অনেকে ছিনিয়ে নিচ্ছে, অনেকে ধ্বংস করছে বিভিন্ন রকমভাবে। তো সেই সব কারণের জন্য আমাদের আশেপাশে যত কী বলবো কিছু মানুষ আছে, তারা হয়তো ভীষণ কষ্টেও আছে। যেমন বাংলাদেশের মতো বা পাকিস্তানের মতো মানুষ, তারা সনাতনের উপর দেখেছেন কীভাবে মানুষের উপর অত্যাচার করছে। রাম মন্দিরকে, একটা রাম মূর্তি হচ্ছিল 81 ফুটের, তাদের প্রতিবাদ জানিয়ে, মানে তারা বলেছিল যে বন্ধ করে দাও এই রাম মন্দির, রামের মূর্তি যাতে না হয়। প্রতিবাদ জানিয়েছিল, মিছিল বানিয়ে বের করেছিল সনাতন মানুষেরা বাংলাদেশে। তাদের ওপরে অত্যাচার, তাদের বাড়িতে ভাঙচুর, মারধর এরকম চলছে প্রতিদিন। এর জন্য ডিপ স্টেট দায়ী। ডিপ স্টেট ভয়ানকভাবে ইন্ডিয়া যেহেতু ওপরে উঠতে চাইছে, মানে এত সুন্দরভাবে তৈরি হচ্ছে আস্তে আস্তে লাস্ট 10-15 বছরে, হয়তো আপনার হয়তো কোনো লাভ হয়নি, আমাদেরও হয়তো লাভ হবে না কোনো দিনও, কিন্তু সেইভাবেই তৈরি হচ্ছে, বুঝতে পারছে। সেই জন্য ডিপ স্টেট এর জন্য দায়ী। ডিপ স্টেট ভারতকে যাতে আগামী 30-40 বছর নিচে নেমে যায় বা ভেঙে পড়ে যায়, সেটাই চাইছে। সেই কারণের জন্য এখন ভারত সরকার এখন ইন্দোনেশিয়ায় গেছে, অস্ট্রেলিয়ায় গেছে, সেখানকার কিন্তু সমগ্র পরিকাঠামো কিন্তু আস্তে পরিবর্তন হচ্ছে এবং তারা কিন্তু বুঝতে পারছে, তারা স্বাগত জানাচ্ছে। এই বিষয়েও মানে ভাবনার ব্যাপার আছে যে আপনি যদি ধীর স্থির হন, আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি অনেক কিছুকে জয় করতে পারেন। এই ইন্দোনেশিয়ায় আমাদের আমাদের প্রধানমন্ত্রী গেছে, তা যখন প্লেনে করে যাচ্ছে, মানে স্কট করতে করতে নিয়ে যাচ্ছিল প্রায় 5টা মতো তাদের ফাইটার জেট, কিন্তু প্রধানমন্ত্রীকে স্কট করতে মানে পাশ দিয়ে যাচ্ছে সুরক্ষা দেওয়ার জন্য, সুরক্ষা বলায়, মানে প্রথমে শুরু থেকেই স্বাগত জানানো হচ্ছে। এটা কিন্তু সবথেকে বড় একটা বিষয়, যেটা খামেনির ক্ষেত্রেও হয়েছিল। খামেনি যখন ইরাক থেকে ফিরছে বা যখন যাচ্ছিল, তখন কিন্তু ইরানের যে ফাইটার জেট, তাতে আবার মিসাইল লাগানো ছিল। ভেবে দেখুন যে তারা কতটা তাকে প্রাধান্য দিচ্ছে, এটাও কিন্তু দেখতে হবে। আয়াতুল্লাহ খামেনি, ইরানের যে প্রেসিডেন্ট মারা গেল, তার যখন মরদেহ যাচ্ছিল, তা সেই বিষয়গুলো, এই যে তাকে কতটা প্রাধান্য দেওয়া আছে, তার দেশের প্রতি কতটা দেশকে সম্মান দেয়া, যে মোদিকে যখন যাচ্ছে এসকর্ট করতে করতে নিয়ে যাচ্ছে, দেশের প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়া। এবং পরবর্তীকালেও বলেছে যে ওই প্রেসিডেন্ট যখন বলছে, বার্তা দিচ্ছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, তখন কিন্তু বলছে যে আমি প্রত্যেকটা ভারতীয়কে ভালোবাসি এবং তার রক্ত ডিএনএ রয়েছে ভারতীয়, এবং গান বাজলে তার গাটা একটু যেন কেঁপে কেঁপে ওঠে, এরকম একটা ব্যাপার উনি বলেছেন। এবং সেখানকার মন্দিরগুলো, যে 1000 বছর আগের মন্দির, সেখানে পুজো আর্চা হয়েছে, সেখানে শিবের উপাসনা হয়েছে, শিবের নাম জপ হয়েছে, সেখানকার কালচার, সেখানকার টাকার মধ্যে গণেশের মূর্তি রয়েছে। এই যে বিষয়গুলো, সেখানে তো মানে কি বলবো, বেশ নামের মধ্যে, মানে মুসলিম দেশের মধ্যে কিন্তু নাম্বার হয়তো 10-এর মধ্যে ইন্দোনেশিয়া পড়ছে। সেখানে টাকার মধ্যে গণেশের মূর্তি, ভারতীয় সংস্কৃতির মানে সেখানে কিন্তু বিভিন্ন রকম সংস্কৃত, প্রত্যেকটা জিনিস লেখাও সংস্কৃত আছে, এবং তামিলেও কিছু কিছু জায়গায় লেখা আছে। তা সেটা কিন্তু ওরা আধিপত্য বা আমাদের যে ভারতীয় কালচারকে কিন্তু ভুলে যায়নি। তারা হয়তো মুসলিম হতে পারে, তারা কিন্তু ভেঙে দেয়নি, ধ্বংস করে দেয়নি। হয়তো ভূমিকম্পতে কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, সময়ের সাথে সাথে কিছু মন্দির নষ্ট হয়েছে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে পাকিস্তানে 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, ভারত থেকে যখন আলাদা হয়, তখন 485টা মন্দির ছিল অ্যাপ্রক্স, ঠিক আছে। সেইটা 2026 সালে 17 থেকে 20-র মধ্যে মন্দির আছে। 4485টা মন্দির থেকে বর্তমানে 18 থেকে বা 16 থেকে 20-র মধ্যে মন্দির আছে। ঠিক ওই একই সময়ে ভারতে মসজিদ ছিল
88টা, 1947 সালে 88টা মসজিদ ছিল সারা ভারতবর্ষে। এই মুহূর্তে বর্তমানে 2026 সালে বর্তমানে মসজিদ রয়েছে কোনো কোনো জায়গায় বলছে 16-17 লাখ, কোনো কোনো জায়গায় 6 লাখ। আলটিমেট 1000 গুণের বেশি বা 2000 গুণের বেশি বেড়েছে। যদি সবথেকে কমও হয়, 6 লাখও যদি হয়, তাহলে কতটুকু বেড়েছে পার্সেন্টেজ আরে ভেবে দেখুন। আর 16 লাখ হলে তো ভেবেই দেখুন, মানে লাখে লাখে বেড়েছে। তা এই হচ্ছে ভয়ানক পরিস্থিতি, যে ধ্বংস করব, মানুষকে শেষ করে দেবো, ধর্ম পরিবর্তন করে দেবো, মানুষকে কাটবো, জিজিয়া কর নেব, মানুষকে ভুল বুঝিয়ে তাদের ছেলেমেয়েদেরকে বুঝিয়ে কেটে ফেলবো, মেরে ফেলবো, ধর্ম পরিবর্তন করবো, বিবাহ করে নেব। এই যে কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, বাংলাদেশেও তাই হয়েছে। বাংলাদেশে কিছু হলেই ভাঙচুর হয়, বাড়িতে ভাঙচুর করে, মন্দিরগুলোকে ধ্বংস করে দেয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবুন তো একবার। নালন্দা বিশ্ববিদ্যালয়কে ভেঙেছে, আরও কত মানুষকে মেরেছে, 6600টা মন্দির ভেঙে দিয়েছে একটা সম্রাট। ভাবা যায় তাদের মনোবৃত্তি কি হতে পারে? তার ধ্বংসই হবে পৃথিবী। পুরীর জগন্নাথ মন্দিরে লেখাই আছে যে 600 বছর আগে লিখেছে, আর এই সময় এই কলিযুগে ধ্বংস হবে। যে এই হচ্ছে আমাদের শেষ পর্যায়। হয়তো আমেরিকান ট্রাম্পই হয়তো কিছু একটা ঘটিয়ে দেবে হয়তো ইরানে, আর তখনই হবে সেই দুর্যোগ আসবে আমাদের সারা পৃথিবীতে, ধ্বংসলীলা নেমে আসবে। আর এইভাবেই ধ্বংস হবে। যারা সুপার পাওয়ার হয় তারা কখনো চাইবে যে আমি শেষ হয়ে যাই ইরানের কাছে? সেই জন্য সে কিন্তু ভয়ানকভাবে সে কিন্তু তার শেষ অস্ত্র যে যতগুলো আছে সে কিন্তু ছাড়বেই। তার কাছে অন্তত 2টো হলেও ছাড়বে, 5টা হলেও ছাড়বে। ইরান শেষ হয়ে যাওয়া মানে এই সারা পৃথিবীতে যে এফেক্ট পড়বে, যে আবহাওয়া, যে পরিমণ্ডলী আছে, পুরো এনভায়রনমেন্টটা শেষ হয়ে যাবে, বায়ুস্তর শেষ হয়ে যাবে, এবং সমগ্র পৃথিবী তার এফেক্ট বুঝতে পারবে, আর বরফ গলতে শুরু করে দেবে। গাছপালা আর আগামী 5-6 হাজার বছর কি কোটিও হয়ে যেতে পারে, কোনো দিন হয়তো জন্মাবেই না, হয়তো এমনও হতে পারে। কারণ ধ্বংস যখন একবার হয়ে যাবে তখন আর সৃষ্টি করা সেখানে সম্ভব নয়। এটা হিরোশিমা নাগাসাকি সেই বোমা নয়, যে পরমাণু বোমা নয়। এটা হচ্ছে এখনকার 2026 সালের সেই পরমাণু বোমা, যার হাত ধরে আমাদের হয়তো শেষ হতে হবে। মানব সভ্যতা, আমরা যে টাকা পয়সা, ছেলে মেয়ের জন্য বা কলকারখানা, বাড়িঘর এত কিছু বানিয়েছি, আমরা ভাবছি ভালো থাকবো। অ্যাকচুয়ালি আপনাকে পরিচালনা করছে সমগ্র অন্য মানুষ, অন্য দেশ পরিচালনা করছে। আপনার হাতে কোনো কিছুই নেই। আপনি যেটা ভাবছেন, আপনি যেটা করছেন, আপনি হয়তো মনে করতে পারেন আপনি ঠিক করছেন, আপনার মন হয়তো বলতে পারে ঠিক করছে, কিন্তু পারিপার্শ্বিক দিক বলয় সম্পূর্ণরূপে অন্য চক্র গুহের মধ্যে ঘুরছে। সভ্যতা আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আপনার পরিমণ্ডল কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু ধ্বংস হচ্ছে। কি এখান থেকে রেহাই পাওয়ার আপনার বা আমার হাতে নেই। জগতে আপনাকে সব কিছুই এবার মেনে নিতে হবে। এখানেই একটা বিন্দুতে এসে শেষ হচ্ছে আপাতত। এটা বলেই আজকের মতো শেষ করছি। যদি মনে হয় ভালো লেগেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যারা নতুন আছেন, কারণ অনেক সময় চ্যানেল হারিয়ে যায়। সেই কারণের জন্য নতুন নতুন ভিডিও আসার জন্য নোটিফিকেশান আসবে, এবং কমেন্টস করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, যাতে আপনার কাছের মানুষেরা শুনতে পারে, জানতে পারে যে আমাদের হাতে হয়তো সময়টা হয়তো এবার ফুরিয়ে আসছে। আমাদের ভালো থাকার, ভালোভাবে বাঁচার হয়তো জীবন জীবিকা, এতদিনের পরিশ্রম, এত কিছু আমরা তৈরি করেছি, সব কিন্তু একটা ধ্বংসের পথে, ধ্বংসের দিকে হয়তো এগিয়ে যাচ্ছে। শেষ করে দিচ্ছি আজকের মতোই এই ভিডিওটা, কারণ এইভাবেই বললাম সুর করে, কারণ সামনের দিকে আমাদের শেষের একটা
পথ, সেই আমাদের যে কী বলবো, যখন কোর্টে আমাদেরকে যখন মানুষকে শেষ করে দেওয়া হয় তখন নিপটা ভেঙে দেওয়া হয় না, জাজ তখন নিপটাকে ভেঙে দেয় যে তোমার মৃত্যুদণ্ড হচ্ছে হিসেব মতো, নিপটা ভেঙে দাও, এই নিপ দিয়ে আর লেখা হবে না। ঠিক তেমনই পৃথিবী ধ্বংসের পথ শুরু হয়েছে, আর কখনোই হয়তো উঠে দাঁড়াতে পারবে না। আশা করা যায় এইভাবেই, যদি ভালোভাবে মানুষ চলতে পারে, প্রতিটা দেশকে যদি বোঝানো যায়, তাহলেই কিন্তু আগামী দিন সুস্থ হতে পারে। কারণ ভয়ঙ্কর দিন কখন যে আসবে কেউ বলতে পারে না, হয়তো ভয়ঙ্কর দিন আসার সময় হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন বলে আজকের মতো ধন্যবাদ, নমস্কার।